পাহাড়ে যেহেতু বসবাস করি, আমিও তো পাহাড়ি। প্লেন ডিস্ট্রিক্ট থেকে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক মাঠ খুবই কঠিন পিচ্ছিল। দুটা ভয় ছিল, রাস্তা আসলে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী, আবার জঙ্গলে গেলে সশস্ত্র গ্রুপ। তৃণমূল বিএনপি কী অবস্থায় আছে, আসলে তারা সঠিক পথ আছে কিনা? ঘরে শুয়ে শুয়ে সারা বছর থেকে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে, আর কেউ মাঠে রক্ত দিয়ে জীবন দিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে। সেই কারণে জাতীয় নির্বাচন আসলে কিন্তু অনেকে প্রার্থী হয়ে যায়। আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধিকল্পে তরুণদের জন্য আপনারা কী করছেন? আন্দোলনের সময় আমাদের শত শত নেতাকর্মী পাহাড়ে ঘুমাইছে, পাহাড়ে তাদের বাড়িঘর ছিল, এই পাহাড়ে তারা খেত, জঙ্গলে, আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় কাজ করতো। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসেন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করব পাহাড়ি অঞ্চলে বিএনপির রাজনীতি এবং বিএনপির রাজনীতির হালচাল নিয়ে। আজ আমরা আলোচনা করব আসন্ন নির্বাচন নিয়ে এই পাহাড়ি অঞ্চলের বিএনপির মতাদর্শে বা বিএনপির রাজনীতিবিদরা তারা কীভাবে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধিকল্পে কাজ করে চলছে, এবং পাহাড়ি অঞ্চলের তৃণমূল বিএনপি তারা কতটা শক্তিশালী আছে, কতটা সুসংগঠিত আছে, কতটা সুশৃঙ্খলিত আছে, তা নিয়ে আজ ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাকড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এবং পার্বত্য উন্নয়ন ব্যুরোর সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভূঁইয়া। আমরা আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি আপনার পার্বত্য অঞ্চলের যে রাজনীতি, বিএনপির রাজনীতির হালচাল নিয়ে তারা কতটুকু সুশৃঙ্খলিত আছে। কাকড়াছড়ি জেলা বিএনপি এখন কতটুকু শক্তিশালী আছে, মানে শক্ত আছে কিনা, না আসলে শক্ত অবস্থায় নড়বড়ে আছে, একটু জানতে চাচ্ছি তারা এখন কী অবস্থা আছে। আপনারা কীভাবে রাজনীতি এখন সাংগঠনিক কাঠামো আপনাদের কীরকম? বেসিক্যালি এক কথা বলতে গেলে খাগড়াছড়ি জেলায়, বিশেষ করে পার্বত্য অঞ্চল এবং খাগড়াছড়ি জেলায় বিএনপির সাংগঠনিক অবস্থা এবং জনসম্পৃক্ততা, জনভিত্তি অত্যন্ত শক্ত। যদিও সমতল ভূমি বা প্লেন ডিস্ট্রিক্ট থেকে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক মাঠ খুবই কঠিন পিচ্ছিল, ভিন্নতা আছে। যেমন প্লেন ডিস্ট্রিক্টে দল আছে কীরকম, ধরেন আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা বড় যে জাতীয় পার্টিকে যদি আমরা ধরি, আর বাম দল, এই। আর ওখানে কিন্তু এই দলগুলোর বাইরে আরও 4-5টি দল আছে, সশস্ত্র রাজনৈতিক দল। ওরা একটা সশস্ত্র দল, আবার রাজনৈতিক দল 5টা আছে। এই 5টা দলের সাথে, অতিরিক্ত 5টা দলের সাথে আমাদেরকে পাহাড়ে রাজনীতি করতে হয়। সেই রাজনীতিটা শুধু গণতান্ত্রিক রাজনীতি না, অস্ত্র ব্যবহার হয়। তার উপরে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর একটা কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ সেখানে আছে, তা না হলে ওখানে টিকে থাকা কঠিন। তো তাহলে সেনাবাহিনীকেও আমাদেরকে একটা প্যারালাল সরকারের মতো মেনটেন করতে হয়। এরপরে আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, অনেকগুলা উন্নয়ন কাঠামো এবং প্রশাসনিক কাঠামো আছে। সমতল ভূমির রাজনীতি এবং পাহাড়ি অঞ্চলের রাজনীতি তো অনেকাংশে ভিন্ন। অনেকাংশে না, অনেক ভিন্ন। সেই অবস্থার মধ্যে দিয়েও আমরা বিগত 18 বছর বাংলাদেশের যে কোনো জেলার থেকে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ছিল খাগড়াছড়ি। আপনাকে আমি দেখাতে পারবো, আপনি দেখতে পারেন। 17 সালে যান, আপনি 10 সাল হলে 11 সালে যান, আমাদের ভিডিও ফুটেজগুলো দেখুন। আমরা শত হাজার মানুষ নিয়ে মিছিল করেছে, গুলি খেয়েছে, মার খেয়েছে আমাদের কর্মীরা, তারপরে পিছুয়াটা নাই, জেল কেটেছে মাসের পর মাস। পুলিশ আমাদের প্রতি অমানবিক আচরণ করেছে, প্রশাসনের যে সকল বাহিনী তারা অমানবিক আচরণ করেছে, কোনো ন্যায় বিচার আমরা পাইনি। আমাদের একবার রাস্তায় লাশ হয়ে পড়ে থাকার পরেও কোনো একটা বাহিনী এসে উদ্ধার করেনি, হসপিটালে নিতে পারেনি, হসপিটাল থেকে আবার উচ্চতর হসপিটালে আনতে পারেনি। চট্টগ্রাম হসপিটালে রেফার করলে, ঢাকা হসপিটালে রেফার করলে দেখা গেছে অ্যাম্বুলেন্স আমাদেরকে দেওয়া হতো না। তারপরে এর মধ্যেও জীবন বাজি রেখে খাগড়াছড়ি জেলায় আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। দীর্ঘদিন ক্ষমতায় না থাকলে যে আসলে আপনাদের দলীয় তৃণমূলে একটু সংকট দেখা যায়, আসলে এই সংকটটা মোকাবেলা করতে কোনো হিমশিম কাটছে কিনা, আসলে সংকটটা আপনারা কেটে উঠতে পারলেন কিনা, এখন তৃণমূল বিএনপি কি অবস্থায় আছে, আসলে তারা সঠিক পথ আছে কিনা, আসলে পাওয়া যাচ্ছে কিনা তাদের? খাগড়াছড়ি জেলা আমি বলবো যে একদম সঠিক জায়গায় আছে। 5 তারিখের পরে কিছুটা
রাগ, ক্ষোভ, অভিমান, আক্রোশ থেকে একটু এলোমেলো হতে চাইছিল, আমরা কিন্তু কঠোর হস্তে রশি টেনে ধরেছি এবং আমাদের একদম খুব শান্ত প্রিয় অবস্থা আমাদের নেতাকর্মীরা আছে। 18 বছরের নির্যাতন নিপীড়নে যেমন দল ছাড়ে নাই, ঘর ছাড়ে নাই, হয় জেল নালে ঘর নালে রাজপথে ছিল, এখনো ঠিক তাই ওইভাবে আছে। হ্যাঁ, আমাদেরকে 16 বছর 18 বছর যদি 111-এ 2 বছর হয়, তাহলে এই সরকারের 16 বছর ধরলে 18 বছর। 16 বছর আমাদেরকে অনেক চড়াই উতরে পার হইতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সাফার করতে হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী খেতে পায়নি, ভালো একটা জামা পরতে পারেনি, একটা শার্ট ছিল না, চিকিৎসা করতে পারে নাই। তারপরেও কিন্তু তারা বিএনপি ছাড়ে নাই, বিএনপির সাথেই ছিল, না খেয়ে উপোস থেকে ছিল। আমাদের প্রোগ্রামে কর্মসূচিতে আমরা কোনো কর্মীকে আসতে ভাড়া দিতে হয়নি, ভাড়া দিয়ে কর্মী আনে নেই, যেটা অন্য জায়গায় ভাড়া দিয়ে আনতে হয় কর্মীদেরকে। আমাদের কর্মীরা যারা গরিব ছিল তারা ডে লেবার কাজ করে, দিন মজুরের কাজ করেও টাকা দিয়ে ভাড়া দিয়ে আমাদের প্রোগ্রামে আসতো, পাহাড়ে অন্তত। হ্যাঁ, আপনি আর যেটা বললেন যে পাশাপাশি আর 5টি সশস্ত্র দল, প্রথমত হলো মানবন্ধ লড়াইয়ের লালমা যে জেএসএস জন্ম দিয়েছিল, জেএসএস এর একটি শাখা, জেএসএস হলো রাজনৈতিক দল, আর জেএসএস এর একটি শাখা সংগঠন অঙ্গ সংগঠন ছিল শান্তি বাহিনী, সশস্ত্র সংগঠন। সেটা ভেঙে সেটা সৃষ্টি হয়েছে শেখ সাহেবের আমলে। সেটার পরে আপনার আরেকটা 111-এর একটা দল, 111-এর আগে জেএসএস এর ছাত্র সংগঠনকে ভিন্ন করে শেখ হাসিনা সরকার 1986-তে ইউপিডিএফ নামে একটি সংগঠন তৈরি করে দেয় শেখ হাসিনা, সন্টু লালমার এগেনিস্টে। সেই ইউপিডিএফ আজকে সশস্ত্র একটি বড় দলে পরিণত হয়েছে, সশস্ত্র, যাদেরকে মোকাবেলা করতে সেনাবাহিনী পর্যন্ত ব্যাগ পেতে হচ্ছে, ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে। তাদের আবার একটা অরাজনৈতিক অংশ আছে, তারা একদিকে সশস্ত্র কাজ করে, আরেকদিকে অরাজনৈতিক মানে রাজনৈতিক কাজ করে, রাজনৈতিক দলের ব্যানারে কাজ করে। 111 এসে যে মূল শান্তি বাহিনী বা জেএসএস, ওটাকে ভেঙে মনির আহমেদ, ফখরুদ্দিন আহমেদ এবং মাসুদুদ্দিন আহমদরা ওই যে মানে ন্যাশনালি যে সংস্কারের কথা বলে -2 ফর্মুলা চালাতে চেয়েছিল, ওই সংস্কারের নামে তারা সন্টু লালমার এখান থেকে একটা গ্রুপকে বের করে আনে, নাম দেয় জেএসএস সংস্কার। এই হলো 3টা দল। এরপরে 18 সালের নির্বাচনের আগে নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য ওই দ্বিতীয় দল যেটা ইউপিডিএফকে আওয়ামী লীগ হাসিনা সরকার ভেঙে সেটাকে তৈরি করে ইউপিডিএফ গণতন্ত্র। এভাবে 4টি দলে রূপান্তরিত হয়। সাম্প্রতিককালে কিছুদিন আগে বাদ শেখ হাসিনা শেষ দিকে কুকি সিং এই যে বান্দরবনে তৈরি হয়, এদের নেতাদেরকে তো সরকার লোকদের সাথে দেখা গেছে। তো যাই হোক, আওয়ামী লীগের আমলে মূলত এই দলগুলোর সৃষ্টি আছে। এই দলগুলো হলো পাহাড়ি অঞ্চলে তো পাহাড়িরাও থাকে, আবার বাঙালিরাও থাকে। তো তাদের মধ্যে এই যে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির গ্রহণযোগ্যতা বৃদ্ধি কল্পে আপনি একজন জেলার সভাপতি, আপনার প্ল্যানটা বা কাজকর্মটা কেমন হচ্ছে এখন? আমাদের কাজকর্ম হলো, আমরা বিশেষ করে বাঙালিরা তো সবাই নিরস্ত্র, সশস্ত্র পাহাড়িদের মধ্যে আমরা 2টা ভাগ করি, একটা ভাগ সশস্ত্র গ্রুপ, আরেকটা ভাগ নিরস্ত্র জনগণ। আমরা নিরস্ত্র জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করি, আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করার চেষ্টা করছি। আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভালো লাগা এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মধ্য দিয়ে আমরা ওখানে পাহাড়ি বাঙালির সম্প্রীতি রক্ষা করতে চাই, কাজ করছি। তবে ওই কাজ করতে গিয়ে ওইভাবেই আমরা দলকে পাহাড়ি বাঙালি নিয়ে একত্রিত করে চালাচ্ছি। আর সমতল ভূমির মানুষের মানসিকতা এবং আপনার পাহাড়ি অঞ্চলের পাহাড়ি বাঙালির মানসিকতা ভিন্নতর। এটা আপনি যেটা বললেন খুব কঠিন, খুব পরিবর্তন, খুব পার্থক্য আছে। সেক্ষেত্রে যে আপনাদের গ্রহণযোগ্যতার বৃদ্ধি করবে বা আপনার ধানের শীষ প্রতীককে পরিচয় করে দিতে কোনো ব্যাগ পেতে হচ্ছে আপনার? না, ব্যাগ পেতে কিছু হয়, সশস্ত্র গ্রুপগুলো যেহেতু তারা ইলেকশনে অংশগ্রহণ করে। পাহাড়ির মধ্যে সশস্ত্র ছাড়া নিরস্ত্র পাহাড়ি আছে। এই নিজস্ব গ্রুপের নিজস্ব জনগণের কাছে আমরা যখন যাই গ্রামে বা মফস্বলে, ওই সমস্ত এলাকায় আমরা যখন ওদের কাছাকাছি পৌঁছতে চেষ্টা করি, তখন কিন্তু সশস্ত্র গ্রুপগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায়। আর ভোটের দিন ওরা কঠিন বাধা হয়ে দাঁড়ায়।
যার জন্য নিরস্ত্র উপজাতীয়রা ধানের শীষ বা তাদের পছন্দের কাউকে ভোট দিতে গেলেও সেটা একটা বাধা। কথা কি আপনার মনে হয় না যে এরকম মনে হচ্ছে কি আপনার যে ধানের শীষ বা নৌকা প্রার্থী ছাড়া ওদের একটা ভিন্ন প্রার্থী বা ভিন্ন কিছু বা ভিন্ন রাজনীতি তারা পোষণ করে, এরকম আপনাকে অপছন্দ করার মানে না যে যে নৌকা প্রার্থী আওয়ামী লীগকে পছন্দ করে এরকম না, এরকম না, তাদের দলকে তারা পছন্দ করে না, তারা দল তার রাজনৈতিকভাবে এরকম বা নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, তারা ন্যাশনাল নির্বাচন করে, উপজেলা নির্বাচন করে। একটু নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। এবারের নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হতে চলছে, খুব উৎসবমুখর হতে চলছে এবং তারুণ্য বা তরুণরা ছাত্ররা উৎসুক হয়ে বসে আছে যে তারা কবে ব্যালট বক্সে গিয়ে তারা তাদের রায়টুকু তারা প্রদান করবেন। এই তরুণদেরকে আপনার দল এই বিএনপিকে কিভাবে পরিচয় করে দিচ্ছে বা আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে তরুণদের জন্য আপনারা কি করছেন? যেহেতু 16 বছর একটা বাচ্চা একটা ছেলে অ্যাডাল্ট হয়ে যায়, আমরা ক্ষমতা ছিলাম প্রায় 20 বছর আগে। তো এই 20 বছরের ছেলেটা তো আমাদেরকে দেখেনি, আমাদের কর্মকাণ্ড দেখেনি। আমরা যখন 2001-এ ক্ষমতায় ছিলাম তখন কিন্তু অনলাইন ছিল না, তারা আমাদের কোনো পজিটিভ ওয়ার্ক তারা দেখেনি। তারা সবকিছু দেখেছে শেখ মুজিব, শেখ হাসিনা। আওয়ামী লীগের বন্দনা দেখেছে, তাদের পতাকা উঠতে দেখেছে, পতাকা উঠতে দেখেছে, ওদের মাসেলম্যান দেখেছে, ওদের ভালো মন্দ দেখেছে, সবকিছু দেখেছে। যে ছেলেটা বয়স তখন 6 বছর ছিল, 10 বছর ছিল, সেই বাচ্চাটাও কিন্তু এখন 25-30 বছরের বয়স। সেই 30 বছরের ছেলেটাও কিন্তু বিএনপি ভালো মন্দ দেখে নাই। অনলাইন তখন থাকলে হয়তো তারা দেখে যেতে পারত। তো এখন সেই একটা অবস্থার মধ্যে এরপরে মিনিমাম 3টা জেনারেশন বা 4টা জেনারেশন কিন্তু ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটার হলেও সিলটা দিতে পারে নাই। এটা তাদের একটা আক্ষেপ আছে যে শেখ হাসিনা কারণে তারা ভোট দিতে পারে নাই। পরবর্তীতে এই যে বিগত আন্দোলনে তারা দেখলো যে আওয়ামী লীগ কি জিনিস, ছাত্রলীগ কত খারাপ হতে পারে, কত ন্যাক্কারজনক তাদের আচরণ। এটা দেখেই আমাদের কিন্তু 20 বছরের যে আমরা যে পিছিয়ে ছিলাম সেটা আমাদের রিকভার হয়ে গেছে। হোয়াট ইজ বিএনপি, হোয়াট ইজ আওয়ামী লীগ, এটা তখন তুলনামূলক পার্থক্য করা তাদের সুযোগ হয়েছে। এই যে জুলাই আগস্টের আন্দোলন, তার আগে আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে বিভিন্ন জনকে গুম করা, দেশ থেকে অর্থ পাচার হওয়া, অনলাইনে তো সবাই পাচ্ছে, অনলাইনে তো নিউজগুলো সবাই পাচ্ছে কিভাবে দেশে নৈরাজ্য চলছে, ব্যাংক লুট হচ্ছে, ব্যাংক লুট হয়ে গেল, বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেল। এটাকে একটা ইয়াং জেনারেশন ভাবে না, ভাবে, তারা চিন্তা করে হাউ ইট পসিবল, কি করে। ওই চিন্তাটার বহিঃপ্রকাশ তো আন্দোলন, যে লাস্ট যে আন্দোলনটুকু এটা এই চিন্তার বহিঃপ্রকাশ। ওই জায়গাগুলোতে দাঁড়িয়ে তারা বিএনপিকে ভেবেছে। আমি ভাবছি যে এই জন্যই তাদের সাথে আমাদের যোগাযোগ হয়, কথা হয়। যেমন আমাদের তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিল, তোমরা তোমাদের ছাত্র সংগঠনগুলো প্রত্যেকটি কলেজ মাদ্রাসায় চলে যাবে, ছাত্রদের সাথে কথা বলবে, কোনো হল রুমে না, কোনো ডেকোরেশন করে না, একদম খোলা মাঠে গাছতলায় বসে বসে কথা বলো, আওয়ামী লীগের কথা বলো, বিএনপির কথা বলো, দেশের কথা বলো, তরুণদের সাথে, ছাত্রদের ছাত্রীদের সাথে। আমরা ব্যাপকভাবে সারা বাংলাদেশের কলেজগুলোতে কথা বলেছি। আমরা বলতে আমাদের ছাত্রদল কথা বলেছে, ছাত্র নেতারা কথা বলেছে, সকল প্রতিষ্ঠানে গিয়ে একদম মাঠে, খোলা মাঠে বসে বসে গল্প আছে। এটা একটা কর্মসূচির একটা অংশের উদাহরণ দিলাম। এরকম নানা কর্মসূচি আমরা নিয়েছি, যে তরুণ সমাজের কাছে যাওয়ার কর্মসূচি আমরা নিয়েছি। অর্থাৎ তরুণ সমাজের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছাচ্ছি, সম্পর্ক স্থাপন করছি, অর্থাৎ তারা আমাদেরকে ইয়েস বলছে। ওই ইয়েস বলাতে বুঝতে পারছি আমরা যে তারা বিএনপি আওয়ামী লীগকে তুলনামূলক পার্থক্য তারা করে ফেলেছে। এই নির্বাচনের জন্য এরকম কোনো ভিন্নতর কৌশলে আপনারা আগাচ্ছেন কিনা? নির্বাচন তো ভিন্নতর কৌশল মানেই হলো যে একটা অবৈধ চিন্তাভাবনা, ব্যতিক্রম চিন্তাভাবনা। আমরা একটা রিয়েল ফ্রেশ দিবালোকের মতো সত্য, আয়নার মতো স্পষ্ট এরকম একটা নির্বাচনের পরিকল্পনা করছি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি HMC স্টিল এক্সপার্ট।
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এগিয়ে চলো। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM স্টিল এক্সপার্ট। HM এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। অর্থবর্তীকালীন সরকারের মূল টার্গেট ছিল এই সংস্কার করা। এত সুন্দর করে নির্বাচন কাঠামোকে সাজাচ্ছে তারা। এটা কি আপনারা মেনে নিচ্ছেন বা আপনারা কি মনে করছেন এটা আপনাদের জন্য ভালো হচ্ছে? ওনারা যে ভালো কাজগুলো করছে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করছি, ভালো মনে করছি, কিন্তু মাথায় রাখতে হবে যে কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগের যেভাবে নির্বাচন করেছে ও নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা রাখে না। এই যে সিস্টেমটা তারা ফলো করতে চাচ্ছে সেটা আমরা এখনো বলতে পারবো না সেটা রাখছে কি রাখে নাই, সেটা প্রমাণ হবে আফটার নির্বাচন। আপনারা কেমন নির্বাচন চান? আমরা নির্বাচন চাই স্বচ্ছ, বললাম না, যেটার জন্য আমরা আন্দোলন করেছি শুরু থেকে। আমরা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো নামেই হোক, আমরা একটা অন্তর্বর্তীকালীন ইন্টারিয়াম একটা গভর্নমেন্ট চেয়েছি, একদম 15 বছর আগ থেকে চেয়ে আসছি। অথবা সেটা তো আমরা পেয়েছি, আমাদের যে দাবিটা ছিল সে দাবি আমরা পেয়েছি। এখন আমরা এই সব সকলে মতামত প্রকাশ করতে পারবে বা তার রায়টুকু সে প্রকাশ করতে পারবে। তো সেই হিসাবে আমরা এই সরকারের কাছ থেকে একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন চাই, তবে সেটা অনেক প্রলম্বিত করে না। যেটুকু প্রয়োজন নির্বাচন করার জন্য, যেটুকু প্রয়োজন সংস্কার করতে গিয়ে যে একটা দেরি হচ্ছে বা দেরি হলে পরে এটাকে আপনারা কি সংখ্যায় আছেন কিনা? না, এটা তো ইলিগেল হয়ে যায়। একটা অনির্বাচিত সরকার তো অনেকদিন থাকতে পারে না। তাহলে গণতন্ত্রের দাবি, গণতন্ত্রের কথা আমরা কেন বলছি? গণতন্ত্র মুক্ত কেন করলাম? গণতন্ত্রের অধিকার কেন আদায় করলাম? ছাত্র জনতা কেন রক্ত দিল? তাহলে এই সরকারের কি প্ল্যান আমরা জানি না। তো আমরা চাই যে অগণতান্ত্রিক একটা প্রক্রিয়া বেশি দিন চলতে পারে। আপনারা জানেন না বলছেন, আসলে কি তারা কি না জানিয়ে কাজ করছে এরকম কি মনে হয়? না, জেনেই কাজ করছে। ওনাদের তো রাজনৈতিক অভিজ্ঞতা একটু কম হবে। না, তারা তো সরকারিভাবে কোনো তারা সরকার দেশ পরিচালনা কখনো করে না। দেশ পরিচালনা তো দূরে থাক, ওনারা একটা সংগঠনও পরিচালনা করেননি। সংগঠন বলতে এনজিও না, এনজিও একটা সংগঠন,
যেই দলগুলো রাষ্ট্র পরিচালনা করে সেরকম একটি দলের অঙ্গ সংগঠনও পরিচালনা করার অভিজ্ঞতা কারণ নাই, যেটা আমাদের আছে। তৃণমূল থেকে একদম মাঠ থেকে উঠে এসে আস্তে 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 কাজ করেছে। রাষ্ট্র কীভাবে চলে, সংগঠন কীভাবে চলে, কর্মীদেরকে কীভাবে থামাতে হয়, কীভাবে উত্তেজিত করতে হয়, কীভাবে কন্ট্রোলে আনতে হয়, তো এগুলো আমাদের যেমন এক্সপিরিয়েন্স ওনাদের তো সেটা নাই। আমরা একটু ভোট ব্যাংক নিয়ে কথা বলবো। পার্বত্য চট্টগ্রামের দানের শীষের ভোট ব্যাংক কীরকম আছে? কেন্দ্র আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান বা যারা নেতৃত্বস্থানীয় যারা একটু সিদ্ধান্ত নেয় এক কথায় আপনার দলের, তারা কি এই যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ভোট ব্যাংক নিয়ে তারা গবেষণা করে কিনা, রিচার্জ করে কিনা, এবং ভোট ব্যাংকটা আসলে কি শক্তিশালী অবস্থা আছে নাকি নড়বড় অবস্থা আছে, এখানে একটু জানতে চাচ্ছি। ভোট ব্যাংক নিয়ে কথা বলছি, এবং কেন্দ্র কি মনে করে এই যে কাকড়াছড়ি বলেন বা পার্বত্য অঞ্চলের ভোট ব্যাংক নিয়ে? পার্বত্য অঞ্চলে বিশেষ করে আমাদের খাগড়াছড়ির ভোট ব্যাংক অত্যন্ত স্ট্রং। সেই ভোট ব্যাংক এই 18 বছরের নির্যাতনের বিরুদ্ধে আরো মজবুত হয়েছে। ধরেন পাহাড়িদের মধ্যে একটা বড় অংশ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, যেটা আগের সংখ্যা অনেক কম ছিল বিএনপির সাথে। এখন অনেক বড় একটা ট্রাইবেল পাহাড়ি বিএনপিকে পছন্দ করে, বিএনপির সাথে কাজ করে। বিএনপির বিভিন্ন ইউনিট এখন পাহাড়িরা নেতৃত্ব দিচ্ছে। 2001-এর আগে অনেক তেমন কোনো পাহাড়ি ছিল না, তাহলে এখন বাঙালিরা তো আছেই, পক্ষান্তরে পাহাড়িরাও বিএনপির শুধু সমর্থক না, নেতৃত্বও দিচ্ছে। অতএব খুব ভালো অবস্থা আছে ভোট ব্যাংক পাহাড়ে। কেন্দ্র থেকে একটু একটা পর্যবেক্ষণে রেখেছি কিনা, এটা নিয়ে গবেষণা করে কিনা? কেন্দ্র এটাকে মনিটরিং করে, ফলো করে। তারেক রহমান খবর নেন, খবর রাখেন, লোক দায়িত্বের লোক দেওয়া আছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে ও লোক দেওয়া আছে, কোন এলাকায় কী হচ্ছে। ঠিক তেমনভাবে পাহাড়ের হাল চাল চিত্র ফলো করার জন্য তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে লোক সাইন করা আছে। পাহাড়ি এবং বাঙালিদের সমন্বয় করে নির্বাচনের কৌশল সাজানো আসলে কি ওয়াদুদ ভূঁইয়ার কাছে কঠিন হবে কিনা? ইনশাল্লাহ কঠিন হবে না, যেহেতু এটা সমতল ভূমির রাজনীতিবিদ না, বা নেতাকর্মী না, বা তৃণমূল সমর্থক না। আমি যেহেতু পাহাড়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, পাহাড়ে আমার জন্ম, পাহাড়ের আবহাওয়ায় আমার বেড়ে ওঠা, তো পাহাড়ের অলি গলি সব কিছু মানে আঁকা বাঁকা পথ সবই আমার চেনা জানা আছে। এবং আমি তো এক ধরনের পাহাড়ে যেহেতু বসবাস করি, আমিও তো পাহাড়ি, ততএব ওখানে আমার কাজ করতে কোনো সমস্যা হবে না, এবং আপনি যেটা বললেন সেটা করতে কোনো অসুবিধা হবে না। ওকে। আর আমি ইলেকশন করি 91 থেকে, যখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ততএব আমি 91 থেকে ইলেকশন করি, আমার তো এক্সপিরিয়েন্স আছে। মানে এক কথায় যে পাহাড়ি এবং বাঙালিদের সমন্বয় করে নির্বাচনী কৌশল সাজানো আপনার কাছে এটা কঠিন ব্যাপার হবে না, যেহেতু এটা পূর্বের অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে আপনি যেহেতু নির্বাচন সন্নিকটে, যে দল রায় পায় তারা সরকার গঠন করবে। আমি যদি একটু পাহাড়ি অঞ্চলের কথা বলি, আপনি যদি বা আপনারা যদি বিএনপির প্রার্থী যিনি হয় উনি যদি জয়যুক্ত হয়, এই পাহাড়ি অঞ্চলে উন্নয়নের ছোঁয়াটুকু কীরকম হবে, বা কীরকম প্ল্যানটা কীরকম হবে পাহাড়ি অঞ্চলে উন্নয়ন নিয়ে? আর লাস্ট 16টি বছর আওয়ামী শাসন আমলে যে উন্নয়নটুকু হয়েছে তা নিয়ে যদি আপনি কিছু বলতেন। প্রথমত হলো, তাহলে আমাকে একটু পেছনে যেতে হয়। 2001-এ যখন আমরা নির্বাচিত, আমি এমপি ছিলাম, আমাদের পাহাড়ের এমন কোনো জায়গা নেই যেখানে আমরা রাস্তা করিনি, কোনো বাড়ি নেই, ঘর নেই, পুরো পাহাড়ের বুক চিরে আমরা রাস্তা করেছি। কেন করেছি? অনেকে বলছিল যে পাগল নাকি, এইখানে মানুষ নাই, বসতি নাই, কেন রাস্তা করছে? কিন্তু আমাদের মাথায় ছিল, প্ল্যান ছিল, এই যে পাহাড়ের মানে অব্যবহৃত অনাবাদী জমি আছে, রাস্তা হলে যা এগুলোর উৎপাদনের আওতায় আনা যাবে জমিগুলোকে। পাহাড়ে যে কাঁঠাল জোরে জোরে পড়ে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কাঁঠাল, সেগুলো মার্কেটে আসবে, বাজারে আসবে। সবজি চাষিরা সবজি জিপে করে, ট্রাকে করে, বাসে করে রাস্তা করলে বাজারে আসবে, সেটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্তরে যাবে। আর এই পাহাড় আবাদ হবে, পাহাড় উৎপাদনের আওতায় আসবে। এই জন্য কিন্তু আমরা যেমন মানে হাজার হাজার কিলো করেছি, গ্রামীণ অবকাঠামো রাস্তা করেছি, তেমনি শত শত স্কুল করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, মন্দির করেছি, ক্যাম্প করেছি, জনগণের আয় বর্ধনমূলক কর্মসূচি করেছি। আমরা যেমন আমব্রুফলি আমরা সেখানে ফ্রি অফ কস্ট প্রতি
4 একর জনপ্রতি যাদের জায়গা আছে অব্যবহৃত, ওদেরকে আমরা টাকা দিয়ে নিজেরা বাগান করে আম্রফলি আম করে দিয়েছে। আজকে তারা তাদের উন্নতি দেখে দেখে সাধারণ সব মানুষ ওখানে বাগান করেছে, যে বাগানের আম আজকে রাজশাহীকে ফেল মারাচ্ছে, রাজশাহীকে বিট করছে, চ্যালেঞ্জ করছে, রাজশাহীকে ছাড়িয়ে গেছে। আচ্ছা, তারপর আসেন আমরা মানে শেষ করতে পারবো না, আমরা এত কাজ করেছি, কিন্তু পক্ষান্তরে দেখা গেছে লাস্ট 16 বছর আওয়ামী লীগ শুধু লুটপাট, চুরি, ডাকাতি, মাস্তানি এইসব ছাড়া আর কিছু করেনি। দুই একটা রাস্তায় বড় বড় ব্রিজ হয়েছে, যেগুলো বাংলাদেশের জন্য না, পাহাড়ের জন্য না, এগুলো হচ্ছে ভারতের জন্য, আপনার এই করিডোরের জন্য। করিডোর অথবা ট্রানজিট, ওই ট্রানজিটের রাস্তাকে মানে শক্ত মজবুত বাড়ি বাড়ি লরি চলার উপযোগী করার জন্য কিন্তু পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। আপনাদের ওই এলাকাগুলো থেকে আসলে ভারতরা কি অনায়াসে আসতে পারে, আসা যাওয়া করতে পারে? অনায়াসে ভাবে আসতে পারে না। কিছু কিছু জায়গাতে ব্রিজ তাদের জন্য করে দেওয়া হয়েছে না, ওইটা তো আছে, পাহারাদার আছে। ব্রিজ যখন ওপেন হবে তখন তো যাতায়াত করবেই, পাসপোর্ট দিয়ে যাতায়াত করবে, গাড়ি যাবে, পণ্য বহন করবে, পণ্য আসবে, পণ্য যাবে। তো এগুলো তো পাসপোর্টের ব্যাপার, মানে শুল্ক বিভাগের বিষয় টিষয় আছে। এখন তো বন্ধ, ব্রিজ করা হয়েছে বা আর করা হচ্ছে, রাস্তা করা হচ্ছে, ব্রিজ আবার কিছু শুধু ভারতের স্বার্থে করা হচ্ছে। এগুলো ভারতকে খুশি করে টিকিয়ে থাকার জন্য শেখ হাসিনা এগুলো করেছিল। তারপরে আমাদের দেশে যে উপকার হবে না তা না,
উভয় দেশেরই কিছুটা মঙ্গল হবে, উভয় দেশেরই মঙ্গল হবে, তবে এখানে দেখতে হবে যে কার মঙ্গল কত পায়। হ্যাঁ, যেহেতু 16টি বছর ক্ষমতায় ছিলেন তারা, আসলে জনগণ যারা আসলে ভোট দেয় আর কি, তারা জনগণ যেভাবে প্রত্যাশায় করেছিল বা প্রত্যাশা রাখছিল বা প্রত্যাশা করে, ওই রকম কি উন্নয়নটুকু হয়েছে কিনা এই পাহাড়ি অঞ্চলে? কোনো উন্নয়নই হয়নি পাহাড়ে, এক কানাকড়ি উন্নয়ন হয়নি এই 16 বছরে। এটা আমি শুধু বলছি তা না, পাহাড়ের যে কোনো একটা লোককে জিজ্ঞেস করে গিয়ে কি উন্নয়ন আছে দৃশ্যমান তারা দেখাতেও পারবে না। যেটুকু উন্নয়ন হচ্ছে খালেদা জিয়ার আমলে উন্নয়ন হয়েছে। পাশাপাশি যদি বিএনপির প্রার্থী পাহাড়ি অঞ্চলে যদি জয়যুক্ত হয় বা সরকার গঠন যে করুক বা ওই জায়গায় যদি বিএনপির প্রার্থী যদি জয়যুক্ত হয়, এতে পরে পাহাড়ি অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বা তাদের জনজীবন কীরকম পরিবর্তন আসতে পারে? বিএনপির প্রার্থী যদি জয়যুক্ত হয় এবং বিএনপি যদি ক্ষমতা আসে, তাহলে পাহাড়ের জনজীবন আরো স্বাভাবিক হবে, শান্ত হবে, বন্ধুত্বপূর্ণ হবে, সহাবস্থান নিশ্চিত করবে, আস্থার একটা জায়গা তৈরি করবে। পাশাপাশি উন্নয়ন পাহাড়ি বাঙালি নির্বিশেষে সবার দোরগোড়ায় পৌঁছে যাবে। আগে যে গ্রামীণ উন্নয়নগুলো করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেই সকল উন্নয়নগুলোর মেরামত করা হবে। এখন মানে স্বল্পমেয়াদী পরিকল্পনা না নিয়ে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করব, মধ্যমেয়াদী প্রকল্প গ্রহণ করব, যেগুলো দিয়ে পাহাড়ের মানুষের আত্মকর্মসংস্থান হবে, আত্মকর্ম মানে সংস্থানের পাশাপাশি তারা স্বয়ংসম্পূর্ণ হবে, তাদের আয় বর্ধনমূলক কাজ হবে। এক কথায় তো এই পাহাড়ি অঞ্চলগুলোতে একটু পর্যটনের জন্য একটা হাব হতে পারে। সেক্ষেত্রে আপনারা বা কাজ করবেন কিনা এই ব্যাপারটা নিয়ে? আমরা এর আগে 2001 থেকে 6-এর মধ্যে পর্যটনের কাজ শুরু করেছিলাম। শুরু করে আমরা যেমন একটা সাজেক সৃষ্টি করেছি আমি নিজ হাতে। সাজেকের রাস্তা ছিল মানে জঙ্গল, সেই রাস্তা আমরা খালেদা জিয়ার আমলে আমরা করেছি, সাজেক সৃষ্টি করেছি, তারপরে 111 আসে। কিন্তু এখন প্রতি মানে দিনে বা রাতে 3 থেকে 4 হাজার পর্যটক ওখানে যায়। এছাড়া আরও অনেক ছোট ছোট টুরিস্ট স্পট আমরা করেছিলাম, যেগুলো আর কোনো মেরামত হয়নি, মেনটেনেন্স করা হয়নি। 16 বছরে কোনো কাজই ওগুলোতে রং শোনার কাজও হয়নি, রাস্তাটাও মেরামত হয়নি। এইসব পর্যটন খাত তো জাতীয় আয়ে তো অবদান রাখে। অবশ্যই এই যে যেমন নেপালের মতো দেশ, তাদের প্রধান আয়ের উৎস পর্যটন, তাহলে আমাদেরও পর্যটন প্রধান উৎস হতে পারে, প্রধান উৎস আমরা করতে পারি। আমাদের যে 3টা জেলা আছে, আমাদের যে কক্সবাজার আছে, এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, এক কথায় বৃহত্তর চট্টগ্রাম কি পাওয়ার সম্ভাবনাময় একটা জায়গা, সম্ভাবনা। আর পর্যটন খাত কিন্তু এই যে যেটা আপনি উদাহরণ দিলে কাঠমান্ডুর বা আরো বিভিন্ন জায়গা আছে, মালদ্বীপ বলেন বা এই ভালো ভালো জায়গা আছে যেগুলো উঠে এসেছে অর্থনৈতিকভাবে যে পর্যটনের মাধ্যমে। আর পুরো বাংলাদেশের মধ্যে আমাদের এই বিভাগটাই কিন্তু ব্যতিক্রম। আসলে এইখানে এটা অপার সম্ভাবনাময় একটা টুরিস্ট জোন হওয়া বা হাব হওয়ার একটা জায়গা আছে সম্ভাবনা আছে, এবং এই গভর্নমেন্ট সেটা করেনি। তবে আমাদের পরিকল্পনা আছে, যদি আমরা আবার সুযোগ পাই। ওটা তো যেটা হয়নি বা করেনি সেটা নিয়ে আমরা থাকবো না, আমরা সামনের দিকে দেখি, সামনের পথ চলাটাও দেখি, ওটাতে আমরা দেখতে চাই যে আসলে এটা হবে, এরকম আমরা আশা নিয়ে আপনি প্রশ্ন করেছেন বলে বলছি যে সামনে কি হতে পারে। যে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এই অঞ্চলটাকে, অন্তত আমার পার্সোনালি প্ল্যান আছে যে বিএনপিকে আমি সাজেস্ট করব, বিএনপি গভর্নমেন্টে গেলে তার থেকে আমি আদায় করব, আমার এই জোনটাকে আমি অ্যাবসলিউটলি ট্যুরিজম জোন করে ফেলবো, এমনভাবে ট্যুরিজম জোন করার চেষ্টা করব যেটাতে মানে বিদেশিরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। জননিরাপত্তা থেকে শুরু করে ওরকম ব্যবস্থাপনা থাকলেও থেকে সকল চাহিদা, সকল তাদের মানে একটা ট্যুরিস্টের ডিমান্ড, ট্যুরিস্টের তো চাহিদা কিছু থাকেই, সে চাহিদা তো আপনার আমার থেকে একটু ডিফারেন্ট। এগুলোকেও কিছুদিন আগে বড় গণ অভ্যুত্থান, ছাত্র জনতা মিলে এই অভ্যুত্থান বলেন বা এর আগের আন্দোলনে এই পাহাড়ি অঞ্চলের নেতাকর্মীরা কীভাবে সম্পৃক্ত হইতো, আসলে কি হইতে পারতো কিনা, কারণ যেহেতু যাতায়াত ব্যবস্থা একটু কঠিন ছিল এক প্রকারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এমন একটা জায়গায় আপনারা রাজনীতি করেন, সেটা খুব চ্যালেঞ্জিং একটা জায়গা। এখানে শুধু আওয়ামী লীগ বিএনপি না, আরও কিছু দল আছে যেগুলো খুব হিংসাত্মক আচরণ দেখায়। সেহেতু এই বড় বড় আন্দোলনে, বিশেষত আমি যদি বলি গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থানে আপনার ছাত্ররা, আপনার যুবকরা, আপনার তরুণরা কেন সম্পৃক্ত হতে পেরেছে কিনা? হ্যাঁ, আমাদের পাহাড়ে ছাত্র আন্দোলন হয়েছে, এই ছাত্র আন্দোলনের পেছনে আমাদের সিনিয়রদের ব্যাকআপ ছিল,
সহযোগিতা ছিল। যারা আহত হয়েছে তাদেরকে মানে আন্দোলনকালীন সময়ে চিকিৎসা দেওয়া হয়েছে, এবং আন্দোলন পরবর্তীতেও ওদের মেজর যারা ইনজুর্ড হয়েছে, আওয়ামী লীগের দ্বারা হামলার শিকার হয়ে ইনজুর্ড হয়েছে, তাদেরকে পর্যন্ত আমরা অন্তত 5 আগস্টের 2-3 মাস পরেও আমরা এটা টেনে গেছি, চিকিৎসা টেনে গেছে। অতএব ওখানে আন্দোলন হচ্ছে, ওখানে আমরা অনেক প্রতিকূলতা, সবসময় অনেক বাধা অতিক্রম করে আমরা আন্দোলন করতাম। একটা রাস্তা ব্লক করলে পুলিশ, আমরা অন্যভাবে আসতাম, পাহাড় দিয়ে আসতাম। এবং আমাদের এই যে 7ই জানুয়ারির ভোটের আগে যে আন্দোলন হলো গত 24-এ, সেই জানুয়ারির আন্দোলনের সময় আমাদের শত শত নেতাকর্মী পাহাড়ে ঘুমাইছে, পাহাড়ে তাদের বাড়িঘর ছিল। এই পাহাড়ে তারা খেত, জঙ্গলে, আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় কাজ করত। 2টা ভয় ছিল, রাস্তা আসলে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী, আবার জঙ্গলে গেলে সশস্ত্র গ্রুপ, পেছনে গেলে অস্ত্র সশস্ত্র গ্রুপ। এক কথায় আপনাদের আন্দোলনগুলোকে অনেক চ্যালেঞ্জিং মোকাবেলা করে যেতে। জঙ্গলের ভিতরে গেলে গুলি খাওয়ার সম্ভাবনা আছে সশস্ত্র গ্রুপের, আর রাস্তায় আসে কাজ করতে গেলে পুলিশের গুলি খাওয়ার সম্ভাবনা আছে, আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে দিয়েও আমরা পাহাড়ে থেকে থেকে অনেকটা কাজ করতে হয়েছে, অনেক যুদ্ধ লড়াই সংগ্রাম করতে হয়েছে, এবং তা আমরা সফল। এবং আমি চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশের প্রথম 2টা জেলার মধ্যে আমাদের জেলা ছিল এই পর্যায়ে পড়ে। এটা আমাদের শীর্ষস্থানীয় নেতারাও স্বীকার করবেন। বিএনপির রাজনীতি বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন মহানগরে বলেন, উত্তরে বলেন, যে কোনো একটি জায়গায় আমরা দেখি বিএনপির রাজনীতির মধ্যে দ্বন্দ্ব দেখতে পাই, গ্রুপিং রাজনীতি দেখতে পাই, অসহযোগিতা দেখতে পাই। আসলে পাহাড়ের রাজনীতি আসলে মূলত এমনিতে চ্যালেঞ্জিং মোকাবেলা করে করে প্রতিনিয়ত যেতে হয়, যেহেতু কিছু সশস্ত্র দল থাকে যাদের আসলে কোনো তাদের আচরণটুকু খারাপ নয়, নৃশংস হয়, হিংসাত্মক হয়। আমি একটু জানতে চাই যে আপনাদের পাহাড়েও কি কোনো এরকম মানে নেতায় কোনো দ্বন্দ্ব, একে অন্যকে অসহযোগিতা করা, এ ধরনের ব্যাপার আছে কিনা, বা গ্রুপিং রাজনীতি আছে কিনা? আসলে বিএনপি একটা বড় দল, বিশাল বড় দল। তো সবাই তো আপনার রাজনীতি করে একটু উপরে যাওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেয়র হওয়ার জন্য একাধিক ব্যক্তি চায়। এই জায়গা থেকে গিয়ে কিছু রাজনৈতিক দ্বন্দ্ব বড় দলগুলোতে হয়, ছোট দলগুলোতে কর্মী কম, নেতা কম হয় না। তো এটা বড় দল হিসেবে বিএনপির মধ্যে এটা থাকতেই পারে, এটা একটা বড় দলের বৈশিষ্ট্য। তবে আমাদের পাহাড়ে এরকম কোনো বিরোধ, অসহযোগিতা একে অন্যকে করে না। আমাদের এখানে একক নেতৃত্ব মানে, এবং নেতৃত্বের কাঠামোকে মানে, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেই, আমরা কাউকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেই না এবং কাজ করি না। এবং এখানে আমাদের অত্যন্ত সুদৃঢ়ভাবে ঐক্য আছে। তবে যেহেতু একটা বড় দল, এমপি ইলেকশন আসলেই কিছু কিছু আগাছা আপনার মাথা ছাড়া দিয়ে উঠে। কি জন্য? এমপি হওয়ার স্বপ্ন থেকে। যেও আমি যদি টিকিটটা পেয়ে যেতে পারি, এটা তো এটা স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক কিছু, অন্যায় কিছু না। যে কোনো লোকেই তো আশা করতে পারে, ঘরে শুয়ে শুয়ে সারা বছর থেকে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে। আর কেউ মাঠে রক্ত দিয়ে, জীবন দিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে। সেই কারণে জাতীয় নির্বাচন আসলে কিন্তু অনেকে প্রার্থী হয়ে যায়, উপজেলা নির্বাচন আসলে অনেকে প্রার্থী হয়ে যায়। তখন গিয়ে একটু মনে হয় এরকম কিছু জিনিস। এইবার নির্বাচন খুব চ্যালেঞ্জিং হতে চলছে, খুব উৎসবমুখর হতে চলছে, লাইন ভর্তি থাকবে, মাঠ ভর্তি থাকবে, এরকম আমরা আশাবাদী। তো সেই জায়গায় যারা কেন্দ্র থেকে নির্ধারণ করে, অ্যাক্টিং চেয়ারম্যান থেকে শুরু করে যারা কেন্দ্র থেকে এই যে মনোনয়ন বোর্ডটা দেখভালও করবে, পুরো বাংলাদেশে মনোনয়ন দিবে, তাদের কেমনতর হওয়া উচিত, তারা বিচার বিশ্লেষণটুকু কেমনতর হওয়া উচিত সব জায়গার ক্ষেত্রে, বিশেষত পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে, বা কি দেখতে হবে তাদের, বা যেসব নেতাদেরকে তারা মনোনয়ন দিবে তাদের কি বিবেচনা করে, হয়তো নিশ্চয়ই তো চুলচারা বিবেচনা করবে, কি বিবেচনা করলে পরে আসলে সঠিক মূল্যায়নটুকু হবে যারা পদল ভূঁইয়া। প্রথমত কেন্দ্রকে বিচার বিশ্লেষণ করতে হবে পাহাড়ে বা যে কোনো জায়গায় কোন নেতাটি সার্বক্ষণিকভাবে দলকে সময় দিয়েছে, কাজ করেছে এবং সঠিক নেতৃত্ব দিতে পেরেছে এবং দলকে শৃঙ্খলায় রাখতে পেরেছে, ত্যাগ স্বীকার করেছে, স্যাক্রিফাইস করেছে। পাশাপাশি সাংসদ নির্বাচিত হওয়ার যোগ্যতা সে রাখে কিনা, এবং সংসদে গেলে সে দেশের জন্য, অঞ্চলের জন্য কথা বলার মতো তার যোগ্যতা আছে কিনা, মেধা আছে কিনা,
মেধাশূন্য জাতি দিয়ে কোনো জাতি উন্নতি করতে পারে না। এই দিকগুলো বিবেচনা করেই এই সংসদ নির্বাচনে, আগামী সংসদ নির্বাচনে বা সব সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া উচিত। আমি আশা করি বিএনপি তাই। আপনি কি এইবার মনোনয়ন প্রত্যাশী কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি মনোনয়ন প্রত্যাশী হয়ে থাকে, আমি কয়েকটা গুণ আপনার মুখ থেকে শুনতে চাই। আপনার গুণ আপনি বলবেন যে কেন্দ্র কেন আপনাকে মনোনয়ন দিবে। কেন্দ্র আমাকে মনোনয়ন দিবে প্রথমত এই জন্যই যে আমি দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতি করি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, ফলাফল আসার আগেই আমি বিএনপির সাথে সম্পৃক্ত হই, এবং তখন আমি সেটা বাল্যকাল বলা যায়, 16 বছর এজ। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের মহানায়ক, ইতিহাসের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমি অনেকগুলা জনসভা উপস্থাপনা করার সুযোগ হয়েছে আমার। ওনার অনেকগুলো ছাত্রদেরকে নিয়ে ক্লাস করত, ওনার 2-1টা ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক আমার হয়েছে। ওনার মৃত্যুর জানাজায় লাখো লাখো মানুষের সাথে আমার সামিল হওয়ার সুযোগ হয়েছে। অতএব এই বিএনপিকে ঘিরে আমার জীবনের অনেক অনেক ত্যাগ আছে, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। বিএনপিকে দিয়ে যেমনভাবে অনেক কিছু পেয়েছি, আবার আমার জীবনের অনেক কঠিন কঠিন বিষয় হারিয়ে ফেলেছি। অতএব একটু হারানোর মধ্যে অন্যতম আসলে এখানে হয়তো ওপেনলি বলা যাবে না, অনেক কিছু হারিয়েছে। হ্যাঁ, অনেক কিছু হারিয়েছে যেটা হয়তো এইভাবে ওপেন বলা ঠিক হবে না। তো অতএব পাশে আমি যেহেতু বিএনপিকে সার্বক্ষণিকভাবে ওন করেছি, লিড করেছি, ত্যাগ স্বীকার করেছি, আমার চেয়ে মানে সর্বোচ্চ আর কেউ করেনি, করতে পারেনি। পাহাড়ি অঞ্চলের কথা বলছেন, আমি আমার জায়গার কথা বলছি। অতএব বিএনপি আমাকে বাদ দিয়ে অন্য কিছু করা। কথায় আপনি খাগড়াছড়ির কথা বলছেন। খাগড়াছড়ির কথা বলছি, ইভেন কি আমি তো বেসিক্যালি পাহাড়ের জন্য কাজ করি। রাইট। না, আপনি পাহাড়ি অঞ্চলে পাহাড়ি উন্নয়ন বোর্ডের আপনি চেয়ারম্যান ছিলেন। এক কথায় আপনি তখন তো শুধু খাগড়াছড়ির না, আপনি 3টি জেলার আপনি কাজ করেছিলেন। জেলায় কাজ করেছি, এখনো 3টি জেলাতে আমার যোগাযোগ আছে, কথা বলি, কাজ করি, মানুষের সুখ দুঃখে থাকার চেষ্টা করি। যেহেতু সাংগঠনিকভাবে একটি জেলার দায়িত্বে আমি আছি, সেই হিসাবে আমাকে খাগড়াছড়ি জেলার জন্য বেশি কাজ করতে হয়। আপনার দীর্ঘ 16-17টি বছর আপনারা ক্ষমতায় ছিলেন না, একটা ইফেক্ট তো আছে, সংকট তো আছে। সেই সংকট কাটিয়ে কতটুকু উঠতে পারলে, পাশাপাশি আপনাদের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, আপনার প্রতিটা পৌরসভাতে আপনার কমিটি আছে কিনা, খাগড়াছড়ির কথা বলছি, এবং সেই কমিটি আসলে সচল কিনা, নাকি আসলে নড়বড় অবস্থায় হামাগুড়ি দিয়ে যাচ্ছে। আসলে এক কথায় খাগড়াছড়ি বিএনপি এখন শক্তিশালী অবস্থা আছে কিনা? খাগড়াছড়ি বিএনপির একেবারে তৃণমূলের ওয়ার্ড কমিটি পর্যন্ত শক্তিশালী অবস্থা আছে। আর এই সংগঠনগুলো, কমিটিগুলো এটা চলমান প্রক্রিয়া, রিসাপল করা, নতুন করে করা, কাউন্সিল করা, এগুলো একটা চলমান প্রক্রিয়া। এটা এমন না যে সিজনে করা এগুলো শেষ, তারা এটা একদিকে শুরু হয় আর একদিকে শেষ হয়, আবার শুরু, আবার এক কথায় কমিটি সব একদম ওয়ার্ড পর্যন্ত সচল কমিটি, শক্তিশালী কমিটি আছে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট।
পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। আমরা একদমই শেষ প্রান্তে আছি যে এখন ওয়াদ ভুঁইয়ার ভবিষ্যৎটা কি হতে চলছে, কি হতে পারে, সাংগঠনিকভাবে ওয়াদ ভুঁইয়া কোথায় দেখতে চাই, আপনাকে কোথায় দেখতে চান, আর আপনার পরিকল্পনা নিয়ে একটু যদি বলতেন। আমরা যে শেষ প্রান্তে আছি। আমি প্রথমত মানুষের কাজ করার জন্য, দেশের কাজ করার জন্য আমি একজন সংসদ সদস্য বা পার্লামেন্টারিয়ান হতে চাই, এবং নির্বাহী ক্ষমতা যদি পাওয়া যায় সেইখানে নির্বাহী ক্ষমতায় গিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে আমি দেশের জন্য কাজ করতে চাই। পাশাপাশি জনগণের জন্য আমি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আমার কিছু প্ল্যান করা আছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে ওই এলাকায় আমি সাম্প্রদায়িক সম্প্রীতি সহ সার্বিক উন্নয়ন ঘটাতে চাই, মানুষের মৌলিক চাহিদাগুলো মেটাতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই। যে জিনিসটা অন্য জেলায় নেই, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়োজনটা অন্য জেলায় এতটা প্রয়োজন নেই, আমাদের এখানে যতটা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা এটা বড় একটা উন্নয়ন, এটা বড় মাপের একটা উন্নয়ন। ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করা, সেই দিকগুলো আমাদের মাথায় আছে, আমার মাথায় আছে। এই জায়গায় একটু বলি যে আসলে আপনাকে যেটা নির্বাহী সেই শক্তিটুকু দেওয়া হয় বা সংসদ সদস্য হন, এই যে একটা সম্প্রীতির সংকটের কথা শুনি আমরা বারে বারে, পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সম্প্রীতি সংকটে, সেই সংকটটা আসলে আপনি কাটিয়ে উঠতে পারবেন কিনা, আসলে সম্ভব হবে কিনা আপনার নেতৃত্বে? 2001 সালে, 96 সালেও আমরা আমি যখন এমপি ছিলাম, তখন কিন্তু আমি আমার এলাকাতে সম্প্রীতি অনেক দূরে এগিয়ে নিয়েছিলাম। সমস্যা অত প্রখর হতে পারেনি। 2001 থেকে 2006 অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থান ছিল আমাদের। আমি ইনশাল্লাহ আশা করি এই যে 15-16 বছরেও কিন্তু আমরা সহাবস্থানের জন্য অনেক নার্সিং করেছি, অনেক কাজ করেছি, হোমওয়ার্ক করেছি। আমাদেরকে বাধা দিয়েছে, কিন্তু আমরা বাধাকে অতিক্রম করে ভিন্ন পথে কাজ করেছি। আমাদেরকে হয়তো একটা উপজেলা যেতে বাধা দিয়েছে, গ্রামে যেতে বাধা দিয়েছে, যেতে দেয় নাই, কিন্তু সেক্ষেত্রে আমরা বিকল্প রাস্তা ব্যবহার করেছি। আমরা গ্রামে হয়তো কাউকে নিয়ে একটা লাউড স্পিকার পাঠিয়ে দিয়েছি, টেলিফোনের সংযোগে আমরা লাউড স্পিকারে বক্তব্য দিয়ে ফেলেছি, কথা বলেছি, মোটিভেশন ওয়ার্ক করেছি। এরপর যখন মানে বৈশ্বিক উন্নয়নে ইন্টারনেট খুব শক্তিশালী অবস্থানে চলে আসে, আমরা শত শত জুম মিটিং করেছি ঘরে বসে, যদিও আমাদেরকে যেতে দেনি, কিন্তু আমরা কিন্তু গ্রামে গ্রামে জুম মিটিং করেছি। এইসব করে কিন্তু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য চেষ্টা করেছি, সংগঠনকে শক্তিশালী রেখেছি। এই 16 বছরে আমাদেরকে কাজ করতে পারে নাই, আমাদের অত ক্ষতি করতে পারে নাই সাংগঠনিকভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে। আচ্ছা, ওই একদম 30 সেকেন্ড একটু বলবেন যদি আসলে দল, আপনি মনোনয়নের ব্যাপারে বলেছিলেন, আপনাকে কেন মনোনয়নের ব্যাপারে দেওয়া হবে সেটাও আপনি বলেছিলেন। যদি দল আপনাকে দিক বা যে কাউকে দিক, আপনি যেহেতু একটা দলের সভাপতির দায়িত্ব পালন করছে, কাকড়াছড়ি জেলা গুরুত্বপূর্ণ একটা ইউনিট বিএনপির, যেই আসুক সেইকে আসলে এই সিটটা, এই আসনটিকে আপনি আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে আপনি উপহার দিতে পারবেন? অফকোর্স, আমি আশা করি যে আসুক না কেন,
বিএনপির একজন প্রার্থীকে কারণ আপনি দলীয়ভাবে তো আপনি প্রধান হিসেবে আছেন, ওই এলাকার আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন। নিরপেক্ষ নির্বাচন যদি হবে তো আশা করি অবশ্যই যে আসুক না কেন বিএনপিকে এই আসন উপহার দেওয়া সম্ভব এবং সে চেষ্টা আমি করব। অসংখ্য ধন্যবাদ জনাব ওয়াদুদ ভূঁইয়া। আপনি সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে আপনার এই খাগড়াছড়ি জেলা বিএনপিকে আরও গতিশীল শক্তিশালী করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করেছি পাহাড়ি অঞ্চলের রাজনীতি নিয়ে কথা বলেছি। পাহাড়ি অঞ্চলের বিএনপির কার্যক্রম তারা কতটুকু গতিশীল, সুসংগঠিত এবং সুশৃঙ্খলিত আছে তা নিয়ে ব্যাপক আলোচনা করছি। উক্ত আলোচনার আলোচক হিসেবে ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া। আগামী পর্বে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।